ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। উৎসব মানেই শুধু আনন্দ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশাল এক অর্থনৈতিক কার্যক্রম। ঈদ, পূজা, নববর্ষ বা বড়দিন, প্রতিটি উৎসবে দেশের বাজার ব্যবস্থাকে নতুন করে চাঙা করে তোলে। ব্যবসায়, পরিবহন খাত, পোশাক শিল্প, খাদ্য সরবরাহ সবখানে তৈরি হয় অতিরিক্ত চাহিদা। এই বাড়তি চাহিদা ঘিরেই গড়ে ওঠে উৎসবের অর্থনীতি। দর্শক, এসব নিয়ে আজ আমাদের আজকের আলোচনা নির্ধারণ করেছি উৎসবের অর্থনীতি। এই বিষয়ে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS রিসার্চ ফেলো তাহরিমা চৌধুরী। আপনাদের স্বাগত ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতেই মোহাম্মদ আলমগীর আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডক্টর আলমগীর, যেটি বলছিলাম যে উৎসবের অর্থনীতি, উৎসব এলে কিন্তু আসলে উৎসব কেন্দ্রিক অর্থনীতি কিন্তু আমাদের দেশে খুব জমে ওঠে, কিন্তু বিষয় হচ্ছে এই এক মাসের অর্থনীতি কিন্তু আমাদের দেশের পুরো খুচরা অর্থনীতিকেই পুরো বছরে টেনে নেয়। এবারের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কেমন দেখছেন উৎসবের অর্থনীতি? দেখুন, প্রথমত হচ্ছে শপিং মলের দরজায় যখন আমরা দাঁড়াই তখন মানুষের যে শপিং এর ব্যাগ, সেটি দিয়ে কিন্তু দেশের অর্থনীতিকে তুলনা করা যায়। মধ্যবিত্তের অর্থনীতি হচ্ছে শপিং মলের ব্যাগ। মানুষের যখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, মৌলিক চাহিদাগুলো মিটিয়ে মানুষ কিন্তু ঈদের উপহারটা দেয় সবাইকে। এবং আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের এই মাহেন্দ্রক্ষণে মানুষ তার প্রিয় মানুষদের হাতে কিছু তুলে দিতে চায়, কিন্তু কখন তুলে দিতে চায়? তার মৌলিক চাহিদার মিটিয়ে। তো এবারের ঈদে আমরা যেটি লক্ষণীয় সেটি হচ্ছে মানুষের বরাবরের মতোই লক্ষ লক্ষ মানুষ যমুনা ফিউচার পার্ক সহ বিভিন্ন শপিং মলে ভিড় করছে। মানুষের ভিড় আছে, কিন্তু মানুষের যে সাধ্যের সমন্বয় ঘটিয়ে তাদের পণ্য কেনার যে একটা হিড়িক বা পরিমাণ, সেটি কিন্তু কমে গেছে। কারণ বিগত সরকারের পতন হওয়ার পরে, তত্ত্বাবধায়ক সরকার আসার পর যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু অর্থনীতি ভালো যায়নি। নতুন সরকার এসেছে, আমরা সবাই অত্যন্ত আশাবাদী, কিন্তু মাত্র সরকার এসেছে, এখনো পুরোপুরিভাবে ধাতস্থ হতে পারেনি। অর্থনীতি এখনো খুঁটিয়ে চলছে। তো সব মিলিয়ে এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু এখন একটু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পর্যায়ে আছে। সারা বিশ্বে বিশ্বযুদ্ধের একটি পরিবেশ চলছে। আর বাংলাদেশেও কিন্তু পেট্রো ডলারের একটি চাপ আছে। বিভিন্ন বাণিজ্যিক যে ব্যবস্থা, সেটি কিন্তু অনেক ধরনের ঝুঁকির মধ্যে আছে। বিভিন্ন রকম ট্যাক্সেশনের চাপ আছে, যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্যের চাপ আছে। সব মিলিয়ে পুরো বাংলাদেশের অভ্যন্তরীণ যে অর্থনীতি, সেটি সামগ্রিক বৈশ্বিক অর্থনীতির কারণে বারবার মার খাচ্ছে, বারবার ঝুঁকিতে আছে, যার কারণে মানুষের যে প্রতিদিনের যে পণ্য কেনার যে সামর্থ্য, সেই সামর্থ্য কমে যাচ্ছে, মূল্যস্ফীতি বেড়েছে। তো সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে যমুনা ফিউচার পার্ক সহ সব জায়গায় মানুষের ভিড় ঠিকই আছে, কিন্তু মানুষের কেনার পরিমাণ কমে গেছে। যার কারণে আমরা যে আমাদের নিজেদের কিন্তু হোলসেল ক্লাব আছে, মেট্রো আছে যমুনা গ্রুপের। তা আমাদের যে দোকানগুলো আছে নিজেদের, সেই দোকানগুলোতে প্রতি বছর যে কেনাকাটা হয়েছে তার চেয়ে এবারে কেনাকাটার পরিমাণটা কম, কিন্তু মানুষের ভিড় বেশি। কারণ বাংলাদেশের মানুষের জনবসতি বেড়েছে, মানুষের ভালো জায়গায় ভালো পণ্য কেনার জন্য যে আগ্রহ, সেটি বেড়েছে। আসলে মানুষ তো আপগ্রেড হচ্ছে এখন, বা কাজের লোকের বাসায়ও কিন্তু রেফ্রিজারেটর, টেলিভিশন আছে। তো সেদিক থেকে শপিং মলে যেহেতু সারা বাংলাদেশের সকল পণ্যের দাম হুবহু সমান, যেহেতু সকল ব্র্যান্ড এখানে আছে, এবং আমরা বিভিন্ন ব্যাংকের সাথে চুক্তির কারণে অনেক ক্যাশব্যাক অফার দিচ্ছি, ডিসকাউন্ট অফার দিচ্ছি সেদিক থেকে, এবং শীতাতপ নিয়ন্ত্রিত 41 লক্ষ বর্গ ফুটের এই বিশাল শপিং মলে মানুষের পণ্য করে অনেক সাশ্রয় হচ্ছে। কারণ আমরা কোটি টাকার ঈদ উপহারও দিচ্ছি, প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ঈদ উপহার সবাই পাচ্ছে শপিং করে। সেখানে যমুনা ফিউচার পার্কে ভিড় বেড়েছে এবং মানুষ কিনছে, কিন্তু মানুষের যে অভিব্যক্তি, সেটি হচ্ছে তারা তাদের অনেক স্বাদ আর পণ্য মূল্যস্ফীতির কারণে প্রতিটা পণ্যের দাম বেড়েছে। আগে আপনি চালের দাম যেটি ছিল, এখন তো সেটি নেই। ঠিক তেমনি ভাবে একটি কাপড়, যেমন শাড়ি বলেন, থ্রি পিস বলেন, গয়না বলেন, স্বর্ণের দাম দেখেন কোথায় গিয়ে ঠেকেছে। তো যমুনা ফিউচার পার্ক সব শপিং মলে গোল্ড হচ্ছে একটি অন্যতম উপাদান, যেটি অনেকে তার প্রিয় মানুষকে স্বর্ণের পণ্য, যাদের সামর্থ্য আছে, তারা উপহার দেয়। তো স্বর্ণের দাম তো প্রায় ডবলের চেয়ে বেশি, 2 গুণের চেয়ে বেশি বেড়েছে। তো স্বর্ণের দামের মতোই কিন্তু অন্য পণ্যের প্রোডাক্টগুলো আপনার 20 থেকে 30, 40, 50% পর্যন্ত এভারেজ সারা বাংলাদেশের পোশাকি পণ্যের দাম বেড়েছে। আর ঈদ উৎসবে কিন্তু মানুষের সবচেয়ে বড় টার্গেট যেটি থাকে, সেটি হচ্ছে পোশাক। সেই পোশাকে কিন্তু আপনার
20 থেকে 50% পর্যন্ত প্রাইস বেড়েছে। এরপর হচ্ছে জুতার ক্ষেত্রে যেহেতু ডলারের দাম বেড়েছে, সেদিক থেকে বিদেশি যে জুতাগুলো আসছে সেগুলোর দাম বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে খাবার, আমাদের এখানে সবাই ইফতার করছে প্রতিদিন, কিন্তু বাইরে যদি খাদ্যদ্রব্যের যে কাঁচামাল সেটির দাম বাড়ে, তাহলে ইফতারের পণ্যের মূল্য বাড়বে। সব মিলিয়ে মানুষ কিন্তু নুন আনতে পান্তা ফুলের অবস্থা, এবং এটি কিন্তু ঈদের এই উৎসবে আমরা অর্থাৎ একটা প্রচ্ছন্ন প্রভাব পড়েছে এবারে ঈদ বাজারে নিশ্চয়ই। ডক্টর আলমগীর থাকুন আমাদের সাথে। তাহারিমা চৌধুরী যেমনটি বলছিলেন উৎসবের অর্থনীতির কথা, আপনার কাছে এবারে উৎসবের অর্থনীতির কি মনে হচ্ছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমাদের সম্মানিত অতিথি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উপস্থাপন করেছেন, যে চাহিদা তো আমাদের সবসময় থাকে, কারণ উৎসবকে ঘিরেই হচ্ছে আমাদের অর্থনীতি। আমরা যেটা অর্থনীতির ভাষায় বলি যে ভোগ ব্যয়, যেটা সেই ভোগ ব্যয়টা কিন্তু আসলে সবচেয়ে বেশি বাংলাদেশের ক্ষেত্রে পরিচালিত হয় উৎসব কেন্দ্রিক। এবং এই উৎসব বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের দুটি বড় যে ধর্মীয় ঈদ রয়েছে সেই কেন্দ্রিক আমাদের এই অর্থনীতি তখন আমরা দেখি যে চাঙা এবং গতিশীল হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো যে অর্থনীতির এই গতিশীলতা কি শুধুমাত্র আমরা দেখব যে কতজন মানুষ আসলে শপিং মল বা বিপণী বিতানগুলোতে ভিজিট করছে, আর কতজন মানুষ আসলে, যেটা আমাদের আরেকজন অতিথি বললেন, কি পণ্য কিনে নিয়ে আসতে পারছে বাসায়। এই যে বিশাল ফারাকটির উপরেই কিন্তু আসলে নির্ভর করে একটা অর্থনীতি কতটুকু আসলে স্থবির, বা আমরা যেটাকে বলি যে রেজিলিয়েন্ট। যে কোনো একটা শক যদি আসে আমাদের অর্থনীতিতে, আমরা দেখেছি যে এখন যেই বৈশ্বিক যে প্রেক্ষাপটটি রয়েছে, আমাদের তেলের দাম বৃদ্ধি পাওয়ার প্রবণতা হয়েছে, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন অর্থনীতির ক্ষেত্রে সে প্রভাব কিন্তু আমাদের উপরে পড়ছে। তো এই বিভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করে আমরা কতটুকু আসলে কিনতে পারছি, কতটুকু আমরা পছন্দ করতে পারছি, কতটুকু ভোগ ব্যয় আমরা বাড়াতে পারছি, সেটা হচ্ছে একটি বিশাল বিষয়। এবং এটার আসলে তুলনা যদি করতে চাই, আমি কিছু পরিসংখ্যানের কথা বলি আসলে, যে আমরা দেখেছি যে বিভিন্ন পরিসংখ্যান থেকে উঠে এসেছে দোকান মালিকের একটি সমিতির একটি জরিপে আমরা দেখেছি এই ঈদকে কেন্দ্র করেই শুধুমাত্র প্রায় 2 লক্ষ কোটি টাকার অ্যাডিশনাল এক্সট্রা কিছু ব্যবসা বাণিজ্যের প্রসার সেটি কিন্তু নিরূপণ করা হয়। এবং আমরা আসলে এই গত কয়েক মাসের যেই বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে তাকানোর ফলে আমাদের এই প্রভাবটি আমাদের অর্থনীতিতে অবশ্যই বিরূপভাবে পড়েছে। মানুষের পছন্দ থাকলেও কিন্তু আসলে মানুষ কিনতে পারছে না। এখানে আরেকটি বিষয় আমি আসলে গুরুত্ব প্রদান করতে চাই, সেটা হচ্ছে যে বিভিন্ন শ্রেণীর মানুষের যে আয় বৈষম্য, সেটির ক্ষেত্রে দেখুন, বৈশ্বিক প্রেক্ষাপট যাই হোক না কেন এবং আমাদের অর্থনীতি স্থবির বা গতিশীল যেটাই থাকুক না কেন, আমাদের উচ্চবিত্তরা কিন্তু তাদের ভোগ ব্যয়টি ঠিকই আসলে যেটা বলা হয় যে সেটা ভোগ করতে পারছে। কিন্তু সমস্যা হয়ে যায় নিম্নবিত্ত মধ্যম আয়ের মানুষের ক্ষেত্রে। আমরা দেখি যে তাদের ক্ষেত্রে হয়তো বা তারা আসলে যে এক্সপেকটেশন নিয়ে বাজারে যায় সেটা হয়তো নিয়ে সেই রকম ভাবে তারা কিনে ফিরে আসতে পারে না, এবং এর কারণে কিন্তু একটা শপিং মল থেকে আরেকটা শপিং মলে, এক ধরনের বাজার থেকে আরেক ধরনের বাজারে তাদের গতিশীলতা বাড়ছে। এবং এটাকে যদি আমরা মনে করি অর্থনীতি গতিশীল হয়ে উঠছে, সেটা কিন্তু আসলে আমাদের মূলধারাকে রিফ্লেক্ট করে না। আমাদেরকে আসলে দেখতে হবে মানুষ আগের তুলনায় কতটুকু কিনতে পারছে তার স্বাদ এবং সাধ্য অনুযায়ী, এবং সেই কেনাটাকে আমরা যদি রিয়েল প্রাইস, অর্থাৎ যদি প্রকৃত আয় তাদের কত বেড়েছে এবং প্রকৃত ব্যয় সে তুলনায় কতটুকু হয়েছে, সেই ডিফারেন্সটার উপরে কিন্তু আসলে নির্ভর করবে আমাদের অর্থনীতি কতটা গতিশীল হয়েছে। এবং এক্ষেত্রে আমাদের যেটা মনে হয়, আমরা প্রায় বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে দোকানিরাই বলছেন যে আসলে অনেক ক্রেতা তাদের দোকানে বা তাদের মার্কেটে ভিড় করছে, কিন্তু সে তুলনায় পণ্য বিক্রি হচ্ছে না। এখন দোকানদার তো অবশ্যই চাবেন যে তাদের একটা মার্জিন রেখে পণ্যটি বিক্রি করতে। একদমই যদি পণ্যটি বিক্রি করতে না পারে, সেক্ষেত্রেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দোকানিরা যেই কস্টে, যে ব্যয়ে আসলে সেই পণ্যটি যাদের দোকানে নিয়ে আসছেন, সেই মিনিমাম কস্টে তারা আসলে দিতে পারছেন না, এবং সেই মিনিমাম কস্ট আসলে আমাদের যেই মধ্যম আয়ের বা নিম্ন আয়ের যারা রয়েছে তাদের সাধ্যর এবং তাদের এই সীমার অতিক্রম করে ফেলেছে। তো সেক্ষেত্রে অর্থনীতি গতিশীল, যার কারণে আসলে অর্থনীতি যে গতিশীল হচ্ছে তার আসলে নির্ণায়ক নয় এই যে এদের কেনাকাটা। আপনারা দুজনকে ধন্যবাদ, থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আর তারপর আবার আমরা আলোচনায় ফিরবো আপনাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছি। ইসলামী ব্যাংক তালিকাতে সঙ্গে থাকুন।
আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতে আমাদের আলোচনার বিষয় উৎসবের অর্থনীতি। ফিরছে আলোচনায়। ডক্টর আলমগীর, আপনার কাছে বিরতির পর এবার যে বিষয়টি জানতে চাই, এই যে এত বিশাল একটা অর্থনীতি, আমরা কিন্তু চাইলেই অর্থনীতিটা ধরতে পারি, কিন্তু আমাদের আমদানি নির্ভর দেশে এই যে বিশাল অর্থনীতিটাকে আমরা দেশীয় পণ্যে কতটা কাজে লাগাতে পারছি? দেখুন, প্রথমত হচ্ছে বাংলাদেশের যে ডোমেস্টিক মার্কেট পোশাক শিল্পের, সেটি কিন্তু প্রায় পুরোটাই আমরা আমাদের এই লোকাল যে ইন্ডাস্ট্রি সেটি দিয়ে হচ্ছে। আমরা সারা পৃথিবীর পোশাক রপ্তানি করি এবং তাদের ইনডাইরেক্টলি দর্জি হিসেবে আমরা কাজ করি, অর্থাৎ তাদের পণ্যটা আমরা তাদের দেওয়া নির্দেশনায় আমরা কাঁচামালটা তৈরি করি, বা কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকেও আসে, সেটি আবার আমরা তৈরি করে তাদেরকে দিই। তো সারা পৃথিবীতে যদি বাংলাদেশের পণ্য সবাই পড়তে পারে, তা বাংলাদেশে কেন বাংলাদেশি পণ্য পড়বে না? আমরা অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, ইউরোপে প্রচুর শপিং মলে শপিং করেছি, এবং শপিং করে বাসায় ফিরে আসার পর পণ্যের ভেতরে দেখি মেড ইন বাংলাদেশ। অর্থাৎ বিদেশেও যদি আপনি শপিং করতে যান, আমাদের যে বাংলাদেশের কিছু মানুষের বিদেশ মুখিতা শপিং এর জন্য, তারা কিন্তু বিদেশ থেকে বাংলাদেশ বা কম্বোডিয়া বা চীন বা ভারতের পণ্য কিনছে। অর্থাৎ পৃথিবীর কোনো উন্নত দেশ খুব একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভালো করে না, এবং তারা করতেও চায় না, কারণ তাদের যে বিপুল পরিমাণে এস্টাবলিশমেন্ট খরচ। তো বাংলাদেশের একদিকে হচ্ছে বাংলাদেশের পুরো ছাতার মতো পুরো বাংলাদেশেই লক্ষ লক্ষ পোশাক কারখানা, যেটি রপ্তানি নির্ভর কারখানা। পাশাপাশি এই রপ্তানি নির্ভর কারখানার একটা বড় অংশ স্টক লট হিসেবে এই ডোমেস্টিক মার্কেটে চলে আসে। অর্থাৎ যেমন কথার কথা আর্টিসান ওরা কিন্তু বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের পণ্য বিক্রি করে, স্টক লট থেকে কেনে। এভাবে আরো অনেকেই আছে যারা স্টক লট করে, আর্টিসান নিজেদেরও পোশাক বানায়। তো আমাদের যে রিটেল ইন্ডাস্ট্রি পোশাকের, সেই রিটেল ইন্ডাস্ট্রিটা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি গোছানো। আমাদের দেশের আর্টিস্টিক ব্র্যান্ড কিন্তু সিঙ্গাপুরে ব্যবসা করছে। আমাদের দেশের জেন্টল পার্ক কিন্তু মিডল ইস্টে অনেকগুলো শোরুম আছে। আমাদের দেশের আল হারামাইন কিন্তু সারা পৃথিবীর ইউকে, ইউএসএ এবং মিডল ইস্ট কাঁপাচ্ছে। কাবা শরীফের পাশের সব শপিং মলগুলোতে কিন্তু আল হারামাইন ব্র্যান্ড তাদের পণ্য বিক্রি করে। অর্থাৎ বাংলাদেশের পণ্য কিন্তু সারা পৃথিবীর সকল বড় নামী ব্র্যান্ডের মোড়কে বিক্রি হচ্ছে, কিন্তু ভেতরে লেখা মেড ইন বাংলাদেশ। আবার বাংলাদেশের নাম দিয়ে কিন্তু এখন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের যারা রিটেল ইন্ডাস্ট্রিতে আছে তারা সেখানে শোরুম খুলছে। পাশাপাশি আমাদের যেমন যমুনা ফিচার পার্কে সারা পৃথিবীর যেসব ব্র্যান্ড বাংলাদেশে ব্যবসা করছে তাদেরও আউটলেট আছে। পাশাপাশি বাংলাদেশের যে রিটেল ব্র্যান্ড তাদের সবচেয়ে বড় একাধিক শোরুম যমুনা ফিচার পার্কে আছে। যমুনা ফিচার পার্ক সারা পৃথিবীর সবচেয়ে বড় জুতার ব্র্যান্ড বাটা সেটিকে হোস্ট করছে। পাশাপাশি কিন্তু যমুনা ফিচার পার্কে আড়ং এবং আর্টিসানের তো টোটাল আপনার 3টা শোরুম মিলিয়ে প্রায় 35,000 স্কোয়ার ফিটের বেশি শোরুম। অর্থাৎ আমাদের দেশে ভালো ভালো পণ্য আছে, অর্থাৎ আমাদেরকে জাস্ট আকৃষ্ট হতে হবে, মানসিকতা চেঞ্জ করতে হবে এবং দেশীয় পণ্যে নিজেকে জড়িয়ে সেটিকে দেশের অর্থনীতিকেও চাঙ্গা করতে হবে। রিটেল ইন্ডাস্ট্রিতে মানুষ কিন্তু আস্থা রেখেছে, এবং এই কারণে কিন্তু বিদেশে পণ্য বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে অনেকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। নিশ্চয়ই থাকুন আমাদের তাহারিমা চৌধুরী, যেমনটি বলছিলাম যে এই সময়টা আসলে দেশীয় পণ্যের একটা বিশাল বাজার, এই বাজারটা দেশীয় পণ্য চাইলেই ধরতে পারে। আপনার কি মনে হয় কতটা পারছি আমরা? অবশ্যই অবশ্যই আমিও আপনার সাথে একান্তভাবে একমত যে আসলে এই বাজারটা কিন্তু দেশীয় পণ্যের ক্ষেত্রে আসলে ধরা সম্ভব, এবং যেটা আমাদের আরেকজন অতিথি বললেন যে আমাদের যে গার্মেন্টসের যে প্রোডাক্টগুলা দেশীয় মার্কেটে আসে সেগুলোর কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ কিনে থাকে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় আসলে যে দেশীয় পণ্যের পোশাকটি আসলে কারা কিনছে এবং তারা কি পরিমাণে কিনছে, সাথে সাথে আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রায় সেখানে বিদেশি পণ্যের আসলে প্রভাবটাও কিরকম আছে। আমরা যদি শুধুমাত্র পোশাক শিল্পের দিকে না তাকিয়ে একটু খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য এগুলোর দিকে তাকাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখব সেখানে চাহিদাটা অনেক বিশাল আকৃতিতেই রয়েছে। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় খুবই লক্ষণীয়, যেগুলোকে আমরা এই চাহিদাগুলোর চালক বলে থাকি, সেই ওয়ান অফ দ্য ড্রাইভার্স কিন্তু হচ্ছে আসলে রেমিটেন্স। ঈদের সময় কিন্তু আমরা দেখি রেমিটেন্সের পরিমাণও আসলে প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং বাংলাদেশ ব্যাংকের একটি গবেষণা, একটি সমীক্ষা বলছে যে সেটা কিন্তু রেকর্ড সংখ্যক মাত্রায় অনেক সময় ছাড়িয়ে যায়। যেমন কোনো এক বছরে সেটা প্রায় $3.30 বিলিয়ন রেমিটেন্স আমরা পেয়েছিলাম শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে। তাহলে এই যে রেমিটেন্সের একটা বিশাল অঙ্কের যে আমরা
অর্থ আমাদের দেশে ঢুকছে সেটা কি শুধুমাত্র ঈদের কেনাকাটার জন্যই ব্যয় হচ্ছে নাকি সেটা আমাদের পরবর্তী ক্ষেত্রেও আসলে ব্যবহৃত হচ্ছে? আমি এই জন্য ঈদের সাথে সাথে পরবর্তী আরো কিছু উৎসবের কথা বলতে চাই, যেখানে আসলে শুধুমাত্র নিম্ন মধ্যবিত্তকেও যদি আমরা বাদ দেই, একটা বিশাল অঙ্কের, কিন্তু যেমন ধরুন গাড়ির কথা বলতে পারি, স্বর্ণ অলংকারের কথা বলতে পারি, এই সব ক্ষেত্রে কিন্তু আসলে বিদেশি পণ্যের চাহিদাটা আমরা দেখতে পারি যে সেক্ষেত্রে বেশি। এখন ঈদকে কেন্দ্র করে যেহেতু আমাদের দেশে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সংখ্যাটা বেশি, তাদের ক্রয় ক্ষমতাও নির্দিষ্ট, সেক্ষেত্রে আমার মনে হয় যে দেশীয় পণ্য আসলে আরো বেশি সেইভাবে অ্যাডভার্টাইজ করা উচিত, তাদের যেই প্রচারণাগুলো আরো বেশি সুদৃঢ় করা উচিত, এবং অবশ্যই সেটা নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের নাগালের মধ্যে রাখা উচিত। সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা যে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টস যেগুলো বলি, যখনই আমরা দোকানে যাই দোকানদার কিন্তু দেশীয় পণ্য বিক্রি করে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টস অথবা চাইনিজ প্রোডাক্টস, অনেক চাইনিজ প্রোডাক্টসও কিন্তু আমরা দেখি নিম্নবিত্ত মধ্যবিত্ত যেসব মার্কেটে যান সেগুলোতে বিক্রি করা হয়। এখন সেগুলো আদৌ কতটুকু চাইনিজ কতটুকু বাংলাদেশি সেটা সেই প্রশ্নে আমি না যাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ভিতরে একটা যে ইনার্শিয়া কাজ করে যে না আমরা দেশীয় পণ্য কিনবো না, আমরা চাইনিজ প্রোডাক্ট বা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টস এই শব্দগুলোর প্রতি আসলে কিন্তু আমরা এখনো অ্যাট্রাক্টেড হচ্ছি। তা আমার যেটা মনে হয় যে আমরা সেই লেভেলে পর্যন্ত আসলে যাওয়া উচিত, আমাদের যেতে হবে যেখানে আসলে আপনি নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত যাকেই বলুন না কেন, যেটা হচ্ছে আসলে দেশীয় পণ্য এবং এই পণ্যটি ভালো পণ্য, সেই 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 লেভেলটি যেন আসলে আমরা এখন নিশ্চয়ই আমরা সেটি প্রত্যাশা করতে পারি। ডক্টর আলমগীর এবং তাহরিন তাহমিমা চৌধুরী, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে উৎসবের অর্থনীতি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ধন্যবাদ। ডিবিসি সবাইকে ধন্যবাদ। দর্শক, ইসলামী ব্যাংক তালিকাতে এ ছিল আজকের মতো। থাকুন ডিবিসির সঙ্গেই।